কলকাতার কিছু পুরনো ফ্ল্যাট, বিশেষ করে শিয়ালদা, মানিকতলা, বেহালা এই এরিয়াগুলো নিয়ে প্রকৃত ভৌতিক অভিযোগ জমা পড়েছে লোকাল থানায়। বাস্তবে 2000 থেকে 2010 সালের মধ্যে বহু আত্মহত্যা ও নিখোঁজ ঘটনা ঘটে কিছু নির্দিষ্ট ফ্ল্যাটে। পুরনো বাসিন্দারা সত্যিই অভিযোগ করেছেন অদ্ভুত শব্দ, ছাদে কারোর হাঁটার আওয়াজ, শিশুর গলা, ঘুমের মধ্যে হাঁটা, এইগুলোকে নিয়ে। সাংবাদিক বা ফরেনসিক টিম অনেক সময় ওইসব ঘটনার সত্যতা যাচাই করতে বাধ্য হয়েছে, যে অনেক সময় সত্যকে চাপা দেওয়া হিসাবেও দেখা হয়। 1928 সালে দত্ত পরিবার কলকাতার শিয়ালদা অঞ্চলের একটা তিনতলা বাড়ি নির্মাণ করে। বাড়ির সামনে সরু গলি, পাশে ময়লা জমে আছে, আর পিছনে রেলের আওয়াজ গম গম করে চারপাশে। হরিপদ দত্ত ছিলেন এই বাড়ির মূল কর্তা। তার স্ত্রী বনলতা দেবী, দুই ছেলে দেবেন্দু ও হরীন্দ্র ও মেয়ে মঞ্জু সবাই মিলেই থাকতেন এখানে। বাড়ির 3টি তলা, প্রতি তলায় 2টি করে ঘর ছিল, কিন্তু সবচেয়ে আলোর ছায়া ঢাকা। সাথে সাথে ছিল 3 নম্বর ঘর। বাড়ির পশ্চিম কোণায় থাকা সেই ঘরে প্রথম ঘটেছিল অদ্ভুত কিছু। দেবেন্দু দত্ত, বয়স বড় ছিল, সে তখন 21 বছর, হঠাৎ একদিন তার ঘরে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলন্ত দেহ পাওয়া যায়। অথচ সে ছিল একেবারেই সাধারণ। পুলিশ রিপোর্ট বলে আত্মহত্যা, কিন্তু আত্মীয়রা বলে ওর এমন কিছুই ছিল না, ও তো শুধু 3 নম্বর ঘরেই ঘুমোতো। দেবেন্দুর মৃত্যুর পর থেকেই সেই ঘরটা তালা দিয়ে রাখা হয়। 1955 সালে দত্ত পরিবার বাড়ির এক অংশ ভাড়া দিতে শুরু করে। 3 নম্বর ঘর 1961 সালে আবার খুলে দেওয়া হয়। ভাড়াটিয়া আসে রঞ্জিত ঘোষাল, একজন ব্যাংক কর্মচারী। প্রথম 2 মাস ঠিকঠাক, তারপর সে অসুস্থ হতে শুরু করে। চোখে অন্ধকার দেখতে পাওয়া, হঠাৎই কানের আওয়াজ শোনা, কান্নার আওয়াজ যেন কোথা থেকে আসছে, এবং বারবার একটা কথা বলা, ও আয়নার ভেতর থেকে বেরোচ্ছে। শেষমেশ একদিন রঞ্জিত নিখোঁজ হয়ে যায়। ঘরে শুধু পাওয়া যায় এক ভাঙা আয়না, যার মাঝে লালচি দাগ। পরিবার পুলিশের কাছে যায়, কিন্তু রঞ্জিত আর পাওয়া যায়নি। এর পরবর্তীতে 40 বছর সেই ঘর আলাদা আলাদা লোককে 6 বার ভাড়া দেওয়া হয়। প্রতিবারই ঘটে অদ্ভুত কিছু। কেউ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, কেউ খুন হয়ে যায় ঘরেই, কেউ গায়েব হয়ে যায় আর ফেরে না। কল্যাণ ঘোষ, 31 বছরের এক যুবক, বাড়ি হুগলিতে। চাকরি পেয়েছিলেন শিয়ালদা স্টেশনের কাছেই একটা বইয়ের গোদামে। সস্তা থাকার জন্য এসে উঠে পড়েন দত্ত বাড়ির সেই 3 নম্বর ঘরে। প্রথম 1 মাস কিচ্ছু হয় না, কিন্তু তারপর শুরু হয় পরিবর্তন। সে রাতে ঘুমাতে পারত না। দরজা বন্ধ থাকলেও কার যেন হাঁটার শব্দ আসতো, বারবার বলতে থাকে, ঘরের আয়নাটার মধ্যে থেকে একটা মেয়ে আমাকে ডাকছে। ঘরের একটা পুরনো আয়না, যে রঞ্জিতের সময় থেকেই ছিল, হঠাৎ শক্ত হয়ে উঠে যেন। কল্যাণ বলতো, রাত 3:45 আয়নার মাঝে একটা মেয়ে দাঁড়িয়ে থাকে, চোখ কালা, গায়ে রক্ত। প্রতিবেশী রোমা দিদি বলেন, একদিন ভোরে দেখি কল্যাণ ছাদে হাঁটছে, অথচ ওর ঘর ভেতর থেকে বন্ধ। পরের দিন সকালে ঘরে কেউ ছিল না, দরজা ভাঙা হয়, ভিতরে শুধু একটা রক্তমাখা আয়না, আর দেওয়ালে লেখা,
আমি ফিরে আসব। দরবান বিনোদের ভাষায়। রাত হলেই 3 নম্বর ঘরের জানলায় আলো জ্বলে, অথচ ঘরে কেউ নেই। এক রাত আমি সাহস করে উঠে গেছিলাম। দরজার নিচে থেকে পায়ের ঝাঁ দেখা যাচ্ছিল। কার যেন ছায়া বোঝা যাচ্ছিল না। কারোর পায়ের ছায়া ঘুরছে, কিন্তু উপরে গিয়ে দেখি ঘর ফাঁকা। পাশের ঘরের বাসিন্দা হেমন্ত বলেছিলেন, আমার ছোট ছেলে বারবার বলতো আয়নার ওই দিকে এক দিদি দাঁড়িয়ে থাকে। কল্যাণ ঘোষ গায়েব হওয়ার পর স্থানীয় থানা থেকে পুলিশ আসে ইনভেস্টিগেশন করতে। ঘরের ভিতরে তখনও দেওয়ালে লাল রঙে লেখা, আমি ফিরে আসব। ঘরের মাঝখানে ছিল আয়নাটি, এক পাশ ভাঙা, অন্য পাশে চপচপ রক্তের দাগ। আয়নাটি পরীক্ষা করতে নেওয়া হয় লালবাজার ফরেন্সিক বিভাগে। রক্তের নমুনা ছিল ও পজিটিভ গ্রুপ, কিন্তু কল্যাণ ঘোষ ছিলেন এ পজিটিভ, অর্থাৎ এটা ওর রক্ত ছিল না। এই আয়নাটি আসলে 1931 সালের ইটালিয়ান মেক তৈরি হয়েছিল। কলকাতার চৌরঙ্গীর একটা পুরনো স্টোর থেকে কেনা হয়েছিল। দত্ত পরিবার এক পূর্বপুরুষ আয়না করেছিলেন। তখন সেখানকার বাসিন্দা ছিলেন হরিপদ দত্তর বোন নালিনী দেবী। নালিনী ছিলেন মানসিক রোগী। 1933 সালে তিনি ওই আয়নার সামনে গলায় ওড়না বেঁধে আত্মহত্যা করেন। ঘটনার পরে জানা যায় সেই আয়নাতেই নালিনীর আত্মা আটকে আছে। সঞ্জীব সরকার, দত্ত পরিবারের পিছনের ফ্ল্যাটের মালিক, বলেন, রাত 3টের পর জানলা খুলে রাখলে শোনা যেত কান্নার আওয়াজ, আমি বেরোতে চাই, আয়না খুলে দাও। এইরকম আওয়াজ আমি নিজে শুনেছি। একদিন আমার মেয়ে স্নিগ্ধা ওই ঘরের সামনে দিয়ে যাবার পর জ্ঞান হারায়। ও বলল, আয়নার ভিতর থেকে একটা মেয়ে হাসছিল, কিন্তু চোখ ছিল রক্তে ভরা। কল্যাণ ঘোষের নিখোঁজ হওয়ার 9 দিন পর সিআইডি আসে দত্তবাড়ির 3 নম্বর ঘর সিল করে দেয়। আয়নাটি আরও একবার ফরেন্সিক স্ক্যানে পাঠানো হয়। এবার রেডিয়েশন পরীক্ষায় দেখা যায় আয়নার পিছনে একটা জ্বলন্ত তাপ উৎস ধরা পড়ে, যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। একজন অফিসার বলেন, ঘরটা যেমন নর্মাল লাগছে তেমন নয়, আয়নার ভিতরে কোনো শক্তি আছে, যেটা কেবল রাত 3:45-এই সক্রিয় হয়। ঠিক সেই সময়ে সব নিখোঁজের ঘটনা ঘটে। পুলিশ তিনজন অফিসারকে রেখে যায় রাতে নজরদারির জন্য। হেড কনস্টেবল অরূপ দে বলেন, আমরা 3জন রাত 3টের পরে ওই ঘরে বসেছিলাম। 3:45-এ ঠিক ঘর ঠান্ডা হয়ে গেল। আয়নার ভিতরে কেউ যেন হাসে। একটা মেয়ে, মুখ ঢাকা, পায়ের নিচে রক্ত। তারপরে আমার সাথে থাকা কনস্টেবল বিভাস চিৎকার করে বলে, আমার মা, ও আমার মাকে ডাকছে। তারপরেই অজ্ঞান হারালো। বিভাসকে 3 দিন হসপিটালে রাখা হয়। রিপোর্টে মেনেছে তার উপর প্যারানর্মাল শক পড়েছে। 2004 সালের এপ্রিল মাসে আয়নার উপর একটা ক্র্যাক দেখা যায়, যার মাঝখানেই আবার লাল দাগ দেখা যায়। দেয়ালে নতুন করে লেখা উঠে আসে, যদি আমায় পড়াও আমি আগুন হব, যদি আমায় পোড়াও আমি আগুন হব। দত্ত পরিবারের অবস্থা খারাপ হতে থাকলে তারা এক সাধককে নিয়ে আসে, দক্ষিণ 24 পরগনার এক তান্ত্রিক, যিনি আয়না শান্তর সাধনা করতেন। তার কথায় জানা যায় এই আয়নার মধ্যে নালিনী দেবীর আত্মা নয়, আরও কিছু আছে।
সে এক পিশাচিন যারা আয়নার মাধ্যমে মানুষের স্মৃতি চুরি করে তাদের মস্তিষ্ক দখল করে। তান্ত্রিক ওই আয়না ঘিরে ভৈরব ক্রিয়া করতে গিয়েই নিজেই আহত হন। তার শরীর হঠাৎ হালকা পুড়ে যায়, যদিও চারপাশে কোনো আগুন ছিল না। এই ঘটনার পর দত্ত পরিবারের ৩ নম্বর ঘর কমপ্লিটলি সিল করে দেওয়া হয়। তবে এক সাংবাদিক সুব্রত বিশ্বাস সন্ধান ম্যাগাজিনের পক্ষে অনুসন্ধানে নামেন। তিনি রাত ৩:৩০ লাইভ রেকর্ডিং করেন ওই ঘরে। ভিডিওটি স্পষ্ট দেখা যায় আয়নার পিছনে অদ্ভুত একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে। ঘরতে কোনো মানুষ না থাকলেও শোনা যায়, আমি এখনো এসেছি, তুমি কেন ফিরে গেলে। সেই সাংবাদিক ৭ দিন পরে পাগল হয়ে যায়। এখন সে মানসিক হসপিটালে। তো এটা ছিল একটা একেবারেই সত্যিকারের ঘটনা, যেখানে একটি আয়নার মধ্যে আটকে এক আত্মা। বাড়ির একটা ঘর যেখানে রাত ৩:৪৫ মানেই হলো ঘটনা শুরু হয়ে যাওয়া। বিভাস, কল্যাণ, রঞ্জিত ওরা কি একটাই কিছু দেখছিল, নাকি সবার চোখে ছবি ছিল আলাদা? পুলিশ ফাইলে এখনো আনসলভড লেবেল, কিন্তু বাড়ির দেওয়ালে একটা লেখা বড় হয়ে যাচ্ছে, আমি এখনো এখানেই আছি। দত্তবাড়ির ৩ নম্বর ঘর আজ সিল্ড, কিন্তু লোকেরা বলে রাত হলেই ওখানে আলো জ্বলে, আর আয়নার সামনে দাঁড়িয়ে থাকে একটা মেয়ে। আপনাদের এই ঘটনাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আরও এইরকম রিয়েল ইনসিডেন্ট শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।